এবার পরবর্তী একটা কথা, একজন বলছেন সহজে আপনারা মানুষকে ভুল বোঝাচ্ছেন, নোটবন্দিতে রাস্তায় আধার কার্ড, মোবাইল ফোন, গ্যাসের করোনার সময় 14 বছরে কত মানুষকে দাঁড় করাচ্ছে, 2002 সালেও এসআইআর হয়েছিল, তখন তো ভুল হয়নি। এগুলো কোনো কথা নয়, আমি এই কথার কোনো, আমার মনে হয় না এর কোনো জবাব হয়, কারণ দেশের মানুষেরই তো দায়িত্ব। যারা ভাবছেন যে আপনাদেরকে লাইনে দাঁড় করানো হচ্ছে, তারা তো সবচাইতে বেশি কলোনিয়াল হ্যাংওভারে ভুগছেন, তাই না? আমরা তো, আমাদেরকে তো, আমাদের সঙ্গে আমাদের সরকারের তো রাজা প্রজার সম্পর্ক নয়, সরকার তো রাজা নয়, আমরা তো প্রজা নয়, সরকার তো, সরকার মানে আমরা। তাহলে সরকার যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে, নোটবন্দি যখন হচ্ছে, তখন এটা আমাদেরই ধরে নিতে হবে, আমাদেরই নেওয়া সিদ্ধান্ত, এবং আমরা তো কোঅপারেট করব। মানুষ কোঅপারেট করেছে, যারা ক্রিমিনাল তাদের কথা আলাদা বলতে হবে, যাদের অন্যরকম অসুবিধে আছে, যাদের অন্যরকম স্বার্থ হানি ঘটেছে, তাদের প্রবলেম। করোনার সময় তো অবভিয়াসলি, যখন সেটা, তার পেছনে তো কোনো সরকারকে দায়ী করা চলে না, মানুষের নিজেদের দায়িত্ব নিজেদেরকে নিতেই হবে। গণতন্ত্র, আপনারা বলছেন গণতন্ত্র, গণতন্ত্র মানে আমরাই সেই গণ, আমাদেরই তন্ত্র, তাহলে আমাদের তন্ত্রের দায় দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। যখন আপনারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ান, তখন কি অভিযোগ করেন যে আমরা ভোট দেওয়ার জন্য কেন লাইনে দাঁড়াতে হচ্ছে? আমি তো চাই না ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে। আমি চাই আমাদের দেশে এমন ভোটিং সিস্টেম হোক যে আমরা বাড়িতে বসে বসে ভোট দিয়ে দেব। আপনারা কি তাতে একমত আমার সঙ্গে? সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভোটের লাইনে দাঁড়ানোর বিষয়ে কিন্তু কোনো মানুষের কোনো মানুষকে কোনো আপত্তি করতে আমি কোনোদিন শুনিনি, কিন্তু যখন আপনাদের নোটবন্দির লাইনে দাঁড়াতে হচ্ছে তখন আপত্তি আছে। এটা কেন হবে? ভোটের লাইনে দাঁড়াতে আপত্তি নেই কেন? আমার তো ভোটের লাইনে দাঁড়াতে আপত্তি আছে। আমি আমার মতামত জানাবো, তার জন্য আমাকে লাইনে দাঁড়াতে হবে কেন? আমি কেন আমার এখন যখন স্মার্টফোনের এরা, তখন আমি বাড়িতে বসে আমার ফোন থেকে কেন ভোটটা দিতে পারবো না? সেই সিস্টেমটা ভারতবর্ষের কবে হবে? আমার বায়োমেট্রিক এনেবলড ভোটিং কবে হবে? কবে আমি আমার হ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা আমার চোখের মনির ফেস রিডিং অথবা আইবল রিডিং দিয়ে এন্টার করে আমার ভোটিংটা আমি বাড়িতে বসে বসে কবে করতে পারবো? এই প্রশ্ন তো আমার। আপনাদের কজন সেই প্রশ্নটা তোলেন? কজন বলেন কেন ভোটের লাইনে দাঁড়াতে হবে? কখনো বলেন না। সুতরাং এটা একটা গোলমাল। আরেকজন বলছেন সব বুঝলাম, তোমাদের ভুলের জন্য ভোটার কেন হয়রান হবে? হবে না। ভোটিং করবেন না? ভোটার হওয়ার জন্যই হতেই বা আপনি চাইছেন কেন? ভোটার আর নির্বাচন কমিশন, তাদের কি স্বার্থ পরস্পর বিরোধী বলে আপনাদের মনে হয়? আপনি ভোটার হতে চাইছেন, অথচ ভোটার হওয়ার দায়টা নেবেন না। যদি ভুল হয়ে থাকে, সেটা ভুলটা ভোটারের হয়েছিল। আপনি কি 2002-এর এনুমারেশন ফর্ম নিজের হাতে ফিল আপ করেছিলেন? মনে করতে পারেন? আমি কিন্তু মনে করতে পারি আমি ফিল আপ করিনি। অর্থাৎ 2002-এ যদি আমার নামের বানানে কোনো ভুল হতো, তাহলে তার দায় কিন্তু আমার ছিল না, আমি কিন্তু নিজে ফিল আপ করিনি, অথচ এই কাজটা কিন্তু আমার নিজের করার কথা। প্রতি ভোটারের দায় আছে তার ফর্ম নিজে ফিল আপ করার। আপনারা যদি প্রশ্ন করেন সকলে শিক্ষিত নয়, কেন শিক্ষিত নয় তারা? সেটা সরকারের ব্যর্থতা, এবং সেই সরকারের, কেন্দ্র সরকারেরও ব্যর্থতা, রাজ্য সরকারেরও ব্যর্থতা। 2002 সাল পর্যন্ত আমরা কংগ্রেস কেন্দ্রে কংগ্রেস ছিল, রাজ্যে বামফ্রন্ট ছিল, তাদের ব্যর্থতা। অনেক মানুষ অশিক্ষিত, তারা নিজেদের ফর্ম নিজেরা ফিল আপ করতে পারে না, সেটা সরকারের ব্যর্থতা। ইলেকশন কমিশনের সেটা বিবেচ্য বিষয় নয়। ইলেকশন কমিশন কিন্তু চাইবে মানুষ নিজের ফর্ম নিজে ফিল আপ করুক। তো ভোটার কেন? তোমাদের ভুলে তোমরা আর তোমরাটাকে ইলেকশন কমিশন, ওটা ইলেকশন কমিশনের ভুল নয়, ওটা ভোটারের ভুল। আপনার ফর্ম আপনি নিজে ঠিকঠাক ফিল আপ করেননি। ইলেকশন কমিশন এখানে শুধুমাত্র ক্লেরিক্যাল কাজটা করবে, আপনার নামটা যেভাবে আপনি লিখে দিয়েছেন এসআইআর এর ফর্মে বা আইআর এর ফর্মে, সেইটা তারা তাদের ডেটাবেসে তুলে দিয়েছে। ইলেকশন কমিশন এখানে অন্য কিছু করতে পারে না, কারণ ভোটারের তথ্য ভোটারেরই দেওয়ার কথা। আপনি মূর্খ, তার দায় তো ইলেকশন কমিশন নেবে না সেটা।
বিএলও বাড়িতে গিয়ে ঠিক করবে তুমি করবে ভুল আর লোকে হবে হয়রান, তার জন্য আবার সাফাই। লোক তুমি করবে ভুল নয়, আপনি করেছেন ভুল। বিএলও যখন বাড়িতে গেছে তখন আপনার উচিত ছিল বিএলওকে পাশে বসিয়ে জেনে নেওয়া, তারপর বলা যে ডিরেকশন নিয়ে নেওয়া, নিজের হাতে দেখে দেখে ভালো করে ফিল আপ করা। এটা আপনার দায়িত্ব যদি আপনি ভোটার হতে চান, অথবা আপনি ভোটিং করবেন না, তো আপনি বলুন যে না আমি এত কিছু করতে পারবো না, আমি ভোট দেবো না, আমার ভোটার হওয়ার ইচ্ছা নেই। ভোটার হওয়া মানেই যে নাগরিক হওয়া তা তো নয়। এটা একটা অন্য প্রসঙ্গ। নাগরিক মানেই তার ভোটদানের অধিকার আছে, কিন্তু ভোটদান না করলে যে সে নাগরিক নয় এরকমটা কিন্তু নয়। সুতরাং ভোট দিতেই বা চাইছেন কেন? ভোট যদি দিতে চান তাহলে এইগুলো করতে হবে। এটাই গণতন্ত্র। গণতন্ত্র মানে আপনারই তন্ত্র, আপনারই শাসন, অথচ আপনি কোনো দায় দায়িত্ব নেবেন না। এটা কি করে হয়? এটা কোথাকার নিয়ম আমি সত্যি বুঝতে পারছি না। অথচ 1995 থেকে 2025 3টি ভোটার কার্ড, কোনো ভুল নেই, অথচ হিয়ারিংয়ের চিঠি আসছে, নিজের নেই কমিশনে মন গড়া নাম আসছে। এই কারণেই পরিবারে 4 জন ভুগছি। দালালি না করে ঠিক কথা বলুন ম্যাডাম। দালালি কি করে বলছেন দালালি? এটা দালালি কি করে হবে? কোথাকার দালালি? কার দালালি? দালালিটা কি? কেন আপনাদের 3টি ভোটার কার্ড? 3টে ভোটার কার্ড কেন? যখনই বলছেন 3টে ভোটার কার্ড, 1995 থেকে ভোটার কার্ড। প্রথমবার ভোটার কার্ড কোন সময় হয়েছিল? টিএন সেশনের সময়টা কোনটা? 2025 পর্যন্ত 3টে ভোটার কার্ড। অটোমেটিক্যালি আপনাদের তো হিয়ারিংয়ের ডিসক্রিপেন্সি তো তৈরি হবেই। যখনই এক ব্যক্তির 3টে ভোটার কার্ড, তখনই তো ডিসক্রিপেন্সি তৈরি হয়ে যাবে। সুতরাং হিয়ারিংয়ের নোটিশ আসবে। আর হিয়ারিংয়ের নোটিশ আসা তো ভালো কথা, সমস্ত ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে, একবারে পারফেক্ট ডেটা ওয়ান্স অ্যান্ড ফর অল তুলে দেওয়া হবে ডেটাবেসে। হিয়ারিংয়ের নোটিশ আসাকে একটা চ্যালেঞ্জ বলে কেন আমরা মনে করব? বরঞ্চ সমস্ত মানে যা কিছু ডিসক্রিপেন্সি আছে সেটা মিটে যাবে একবারে। এবার আসা যাক পরের প্রশ্ন। সফটওয়্যারটা ইসিআই বানিয়েছে, রাজ্য সরকারের আধিকারিকরা বানায়নি। ফালতু কথা কম বকুন। ইসিআই লিখিত অর্ডারের বদলে হোয়াটসঅ্যাপে ইনস্ট্রাকশন কেন দিচ্ছে তার জবাব দিন। আমি জবাব দেওয়ার কে? হোয়াটসঅ্যাপ ইজ আ স্ট্যান্ডার্ড মোড অফ কমিউনিকেশন। কোথাও বারণ করা নেই, কোনো আইন নেই যে সরকারি ইনস্ট্রাকশন হোয়াটসঅ্যাপে আসতে পারবে না। রাদার সরকারি ইনস্ট্রাকশন হোয়াটসঅ্যাপে আসে তো। হোয়াটসঅ্যাপ তো কোনো বেআইনি মাধ্যম নয়, আপনাদেরকেই জেনে নিতে হবে এটা ভালো করে। আপনারা যিনি প্রশ্নটা করেছেন তিনি খুব ভালো করে এটা জানেন, কারণ তিনি ওই ডেটা এন্ট্রি অপারেটর এবং ভোটিং 2021-এর সময় যারা ভোটিং কাউন্টিংয়ে গোলমাল করেছিলেন, ইনি তাদের একজন। আমি নামটা করছি না, ইনি তাদের একজন। ফলে এনারা জানেন যে হোয়াটসঅ্যাপে ইনস্ট্রাকশন হয়, সরকারি ইনস্ট্রাকশন হোয়াটসঅ্যাপে যায়। হোয়াটসঅ্যাপ কোনো বেআইনি মাধ্যম নয়। সুতরাং এই যে প্রশ্নগুলো আপনারা তুলছেন না যে কেন হোয়াটসঅ্যাপে ইনস্ট্রাকশন যাচ্ছে, হোয়াটসঅ্যাপে ইনস্ট্রাকশন যেতে পারে, যায়। কার্যকরী নির্দেশও হোয়াটসঅ্যাপে আসে। সুতরাং এখানে আমি জানি না কেন এগুলো প্রশ্ন উঠবে। আপনি না বুঝে কথা বলছেন। তৃতীয় বিশ্বের একটা দেশে এসআইআরের নামে যা হচ্ছে তা হলো দমন ও পীড়ন নীতির প্রয়োগ। যে দেশের লোক আধপেটা খায়, রাস্তায় বা খোলা মাঠে পায়খানা করে, সেই দেশে কোন ধরনের কথা এটা? কতটা নিজের দেশকে ছোট করার প্রবণতা এই কথার মধ্যে! অকল্পনীয়। সত্যি কি আমরা তৃতীয় বিশ্ব ভারতবর্ষকে বলে কারা? যারা ভারতবর্ষকে লুট করেছে। $45 ট্রিলিয়ন ব্রিটেন নিয়ে গিয়েছিল ভারতবর্ষ থেকে। কতগুলো ব্রিটেনের নিজেদের জিডিপির কত ভাগ, কত গুণ ব্রিটেন এখান থেকে তুলে নিয়ে গিয়েছিল। সেই পাশ্চাত্য শক্তি যারা ভারতবর্ষকে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী লুট করেছে, তারাই ভারতবর্ষকে তৃতীয় বিশ্ব নাম দিয়েছিল। ভারতবর্ষ যদি তৃতীয় বিশ্ব হতো
তাহলে গত 1000 বছর যাবৎ আরব, তুর্কি, পাঠান, মুঘল, আরব, তুর্কি, পাঠান, মুঘল, পারসি, পারস্যের সম্রাট নাদির শাহ, পারসি, পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ, ব্রিটিশ, এতগুলো বিভিন্ন দেশের লোকজন কি ভারতবর্ষে আসতো? ভারতবর্ষ লুট করতো, ভারতবর্ষে রাজত্ব স্থাপন করে এখানকার সম্পদকে সাইফন আউট করে নিয়ে যেত যদি ভারতবর্ষ তৃতীয় বিশ্ব হতো? আপনাদের লজ্জা করে না? নিজেদেরকে এতটা ছোট করে বলতে আপনাদের লজ্জা করে না? তা সত্ত্বেও ভারতবর্ষ বিশ্বের চতুর্থ বৃহত্তম ইকোনমি অ্যান্ড দি ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট তো তাই বলছে। নাকি আপনারা ওয়ার্ল্ড ব্যাংককে মানেন না? আপনারা কিচ্ছু মানেন না, শুধু যেটা নিজেদের মনে হয়, নিজেদের যেটা শুনতে ভালো লাগে, নিজেদের যেটা ভাবতে ভালো লাগে, পশ্চিমা প্রভুরা যেটা ভাবাতে আপনাদেরকে চায়, আপনারা সেটুকুনি ভাবতেই স্বচ্ছন্দ। ভারতবর্ষ কোনোদিন তৃতীয় বিশ্ব ছিল না, আজও নয়, আগামীতেও থাকবে না। খোলা মাঠে পায়খানা করে না? করে না। যদি করে তাহলে সেটা রাজ্য সরকারের ব্যর্থতা। কারণ ভারতবর্ষকে ওপেন ডিফিকেশন ফ্রি করবার পুরো প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, তার বহুলাংশে তার ইমপ্লিমেন্টেশন হয়েছে। আর যেটুকুনি পায়খানা করা, মাঠে পায়খানা করার কথা বলছেন, সেটুকুনি এমনকি উন্নত দেশগুলোতেও লোকে রাস্তায় পায়খানা করে। আমি এর বেশি বলতে চাইছি না। যারা উন্নত দেশ সম্বন্ধে জানেন তারা বুঝতে পারবেন আমি কি বলছি। মাঠে পায়খানা, রাস্তায় পায়খানা অনেকেই করে, একদম চরম উন্নত দেশেও করে। সুতরাং সেটা কোনো পয়েন্ট নয়। আর একটা হচ্ছে আতপেটা খাওয়া। না, 80 কোটি লোককে ভারত সরকার বিনামূল্যে খাদ্যদ্রব্যের রেশন দেয়। আতপেটা কেন খাবে? আতপেটা তাহলে তৎসত্ত্বেও আতপেটা যদি খেতে হয়, তাহলে বুঝতে হবে যে ভারত সরকারের ওই রেশন অন্য বিদেশিদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, সেই কারণে দেশের লোকেরা আতপেটা খাচ্ছে। অর্থাৎ আপনার রাজ্যে যদি 100টা লোক থাকে, সরকার বলছে যে আমার রাজ্যে 100টা লোক সরকারি তথ্য অনুযায়ী, কিন্তু ভোটের জন্য 200টা লোককে ঢুকিয়ে নিয়ে এসছে। 100টা লোকের জন্য বরাদ্দ খাদ্য 200 লোক ভাগ করে খাচ্ছে, সেক্ষেত্রে 100টা লোককে আতপেটা খেতে হবে। অর্থাৎ অনুপ্রবেশকারী সমস্যা যদি থাকে তাহলেই আতপেটা খাওয়ার প্রশ্ন আছে। আদারওয়াইজ ভারত সরকার যে খাদ্যশস্য দিচ্ছে, আতপেটা খাওয়ার কোনো প্রশ্নই নেই। কারুরই কোনো আতপেটা খাওয়ার আর সেই জায়গাটা নেই। কোভিডের সময় থেকে ভারত সরকার ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে ভারতের 80 কোটি জনতাকে বিনামূল্যে রেশন দিচ্ছে, যেটা আগে কখনো দেওয়া হয়নি। তার জন্য অন্যরকম পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে অন্যরকম সামান্য অর্থের বিনিময়ে বা বিভিন্ন দামে, কিন্তু বিনামূল্যে একটা নির্দিষ্ট ভারসাম্যযুক্ত খাবার, কখনো ডাল, কখনো চানা, চাল বা গমের সঙ্গে কখনো ডাল, কখনো চানা, নানা রকমভাবে যে বিভিন্ন দ্রব্যের যে ডিস্ট্রিবিউশন, সেটা এই কোভিডের সময় থেকে ভারত সরকার করে ফেলেছে। সুতরাং আতপেটা খাওয়ার প্রশ্ন নেই। এগুলো মিথ্যে কথা আপনারা বলছেন। এবং ভারতবাসী হয়ে ভারতবর্ষকে এত ছোট করে দেখানো, আমি তো মনে করি এটা ভীষণ একটা অন্যায়, ভীষণ একটা আত্মঘৃণার প্রকাশ। আমার মনে হয় না সেগুলো আমরা করতে পারি, বড় দুঃখের। সুতরাং আমি বিভিন্ন প্রশ্নগুলো অ্যাড্রেস করলাম এই ভিডিওর মাধ্যমে। নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন, এবং উপযুক্ত কমেন্ট, যদি সেরকম ভালো কমেন্ট থাকে আমি তার রেসপেক্টে নিশ্চয়ই আবারও ভিডিও করব। থ্যাংক ইউ ভেরি মাচ।